ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব এবারের জন্মাষ্টমীতে আমরা কি করলাম সারা দিন এবং জন্মাষ্টমীর পরের দিন আমরা কি করলাম। তো চলুন দেরি না করে লেটস স্টার্ট দ্য ব্লগ। জন্মাষ্টমীর আগের দিন আমরা সবসময় সংযম করি এবং নিরামিষ খাই। তো সেদিনই এই তালগুলো নিয়ে এসেছিল আর তালগুলো বেছে তালের রস বের করে নিয়েছে। আর যেহেতু এবার আমাদের ফ্রিজ কিনা হয়েছে ঠাকুরের জন্য, তাই আগে থেকেই তালের রসটা তৈরি করে ফ্রিজে রাখা হয়েছিল। আর এই হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালে আমি ঘুম থেকে উঠে একটু গোপালকে দেখতে আসলাম আর এখানে সব বাজারপত্র করা ছিল। তারপর আমি স্নান করে চলে আসলাম এবং মাও স্নান করে চলে আসলো। তারপর এখানে গোপালের অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এবার গোপালের জন্য রূপোর কিছু জিনিসপত্র বানানো হয়েছে আর এই গয়নাগুলোই আমরা রেখে দিয়েছিলাম জন্মাষ্টমীর দিন পরাবো বলে। আর এখানে গোপালের অভিষেক করানোর জন্য আমরা সবকিছু প্রস্তুতি নিচ্ছিলাম। প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে ঘি, মধু, আরো ছিল ওগুর এবং কর্পূর। আর যে ফলগুলো আনা হয়েছিল সেখান থেকে কিছু ফলের রস বানিয়ে তারপর সেটা দিয়েও অভিষেক করাবো ভেবেছি। তাই এখানে আঙুর ফল, আম, ডালিম এবং মালটার জুস করে সেগুলো আমি সাজাচ্ছিলাম। এর পাশাপাশি আরো নিয়েছি চন্দন, দুধ এবং দই। দইটা নেওয়ার পর দেখলাম যে থালাটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে, দইয়ের বাটিটা জায়গা হচ্ছিল না। এর জন্য পরে আবার থালা চেঞ্জ করে নিয়েছি। এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি এবং একে একে সবগুলো সাজিয়ে নিয়েছি। এখানে বেশ পারফেক্ট লাগছিল, সবগুলো রাখার জায়গা হয়ে গিয়েছিল। আর পাশে মামি এখানে 108টা করে তুলসী পাতা বেছে নিচ্ছিল আমাদের সবার জন্য। জন্মাষ্টমীর ফুলের বাজারের সাথে এখানে শিব ঠাকুরের জন্য আলাদাভাবে মালা, বেলপাতা এগুলো আনা হয়েছিল। তাই আমি এর মাঝেই চলে গেলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এবং সবকিছু সুন্দরভাবে সাজিয়ে তারপর আমি মালা গাঁথতে বসে পড়লাম গোপালের জন্য। গোপালের মালা গাঁথা শেষ করার পর এখানে আমরা সবাই মিলে প্রস্তুতি নিলাম যে গোপালের অভিষেক করাবো। তো প্রথমে আমি শুরু করলাম এক এক করে ঘি, মধু, চন্দন এবং সবকিছু দিয়ে ভালোভাবে গোপালের অভিষেক সম্পন্ন করলাম। আমি গোপালকে অভিষেক সম্পন্ন করার পর এখানে মা, গুড্ডু, গুড়িয়া, ছোট মামি, বড় মামি, দিদা এবং ঐশানী এসেছিল গোপালকে অভিষেক করানোর জন্য। গোপালের অভিষেক সম্পন্ন করার পর বড় মামি এখানে আমাদের সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল। তো আমরা দেখছিলাম, নীলুকেও তিলক পরিয়ে দিয়েছিল কিন্তু ও নষ্ট করে ফেলেছে যেহেতু বাচ্চা মানুষ। এবং এখানে গুড়িয়া, আমি এবং মা সবাই মিলে দিয়ে নিয়েছিলাম বড় মামির হাতে। তারপর এখানে গোপালকে উঠিয়ে গোপালকে রেডি করানো হচ্ছিল। এই জামাটা একদম নতুন বানানো হয়েছে গোপালের জন্য। সাথে আমাদের বানানো যে রূপোর জিনিসগুলো সেগুলো গোপালকে পরিয়ে দেওয়া হয়েছিল। গোপালকে কিন্তু সেদিন অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর এখানে সিংহাসনে বসিয়ে মালাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা পরিয়ে নিলাম এবং এরপর দূর্বা এবং তুলসী পাতাগুলো দিয়ে নিলাম। এর মাঝে মা সকালের ভোগটা দিয়ে নিয়েছিল এবং আমি এর মাঝে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বইটা পড়ে নিলাম। তারপর মাও পড়ে নিয়েছিল আর এরপর থেকেই শুরু হয় সবকিছু বানানো। এখানে মা তালের বড়া এবং মালপোয়ার জন্য ব্যাটার বানাচ্ছিল। এর আগের দিন যে তালের রসটা বানিয়ে রেখেছিল তো সেটা দিয়ে তালের বড়ার জন্য ব্যাটার এবং মালপোয়ার জন্য সুজি দিয়ে ব্যাটার বানিয়ে তারপর ছোট মামিকে দিয়ে দিল। তো ছোট মামি রান্নাঘরে গিয়ে এখানে মালপোয়াগুলো ভাজছিল আর আমি এখানে কেকের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো কেকের ক্রিমটা প্রথমে বানাবো, এর জন্য প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ দুধ, এর সাথে 3 চামচ চিনি এবং 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম। তো যেহেতু ক্রিমের জন্য আমার কাছে হুইপ ক্রিম বা ওরকম কিছুই ছিল না, এর জন্য আমি কাস্টার্ড পাউডার দিয়ে বানাবো ভেবেছি। আর ভ্যানিলা এসেন্স দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে তারপর চুলোতে বসাতে হবে, না হলে কিন্তু লামস হয়ে যাবে। তো এভাবে করে 5 মিনিটের মতো এটাকে জাল দিলে এখানে ক্রিমটা তৈরি হয়ে গেল এবং ক্রিমটা একটু ঠান্ডা হতে দিয়ে রেখেছিলাম।
নিলাম। এরপর কেকটা বেক করার জন্য আমি এখানে বড় পাতিলে একটা স্টিলের থালা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট হওয়ার জন্য চুলোতে বসিয়ে দিয়েছিলাম। এরপর এখানে কেক বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম টক দই, তার সাথে নিয়ে নিলাম সয়াবিন তেল এবং চিনি, এর সাথে ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালোভাবে হুইস্ক করে নিতে হবে 2-3 মিনিটের জন্য। এরপর এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এর জন্য 1.5 কাপ ময়দা, সাথে বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1/2 চামচ এবং 2 চামচের মতো কাস্টার্ড পাউডার, আর সাথে 1 চিমটি লবণ ভালোভাবে মিশিয়ে অল্প একটু একটু করে দুধ দিয়ে ভালোভাবে কেকের ব্যাটারটা বানিয়ে নিব। এবং এখানে একটা প্যানের মধ্যে তেল এবং ময়দা গ্রিস করে এর মধ্যে দিয়ে দিব এবং আগে থেকে প্রিহিট করা এই পাত্রের মধ্যে কেকটাকে বেক হওয়ার জন্য রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। কেকটা বেক হতে হতে এখানে মামি আর মা মিলে লুচি এবং কলা পাতার পিঠাগুলো বানিয়ে নিল। আর আমি কেকটা চেক করলাম, একদম পারফেক্টলি হয়ে গিয়েছিল। আর এখানে সবজির জন্য মামি বিভিন্ন ধরনের সবজি কাটাকুটি করছিল। এরপর মা এখানে অনেকক্ষণ ধরে তালের বড়া ভেজে নিল, কারণ তালের ব্যাটার অনেক বেশি হয়ে গিয়েছিল এবং অনেকগুলো বড়া হয়েছিল সেদিন। তারপর এখানে ছোট মামি সুজিটা রান্না করে নিল এবং সুজিটা ভালোভাবে সেট করে নিল। আর এরপর আমি এই ক্রিমটাকে একটু ঠান্ডা হতে ফ্রিজে রেখেছিলাম, তারপর বের করে আরেকবার উইক্স করে নিলাম। কেকটা কাটতে গিয়ে একটু ভেঙে গিয়েছিল, তারপর আমি আরেকবার ক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে উইক্স করে নিলাম। কেকটা কিন্তু এভাবে সফট হয়েছিল, কিন্তু আমি কাটার সময় ভুল করেছি, তার জন্য একটু ভেঙে গিয়েছিল। তো যাই হোক, ভালোভাবে আমি কেকের সুগার সিরাপ লাগিয়ে তারপর কেকের ক্রিমটা লাগিয়ে নিলাম এবং বাকি ডেকোরেশনের ভিডিও করতে আমার খেয়াল নেই। আমি ততক্ষণে কেকটা ডেকোরেশন করে তারপর ফ্রিজে রেখে এসেছিলাম। আর এখানে আমি আর গুড়িয়া মিলে বেলুন ফুলিয়ে তারপর সিংহাসনটা সাজিয়ে নিলাম। এখানে কিন্তু সিংহাসনটা দেখতে বেশ সুন্দর লাগছিল। ততক্ষণে প্রায় সবকিছু বানানোই শেষ। তখন আমি স্নান করে এসে এখানে মাখন বানাতে বসলাম। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় মাখন থাকবে না তা তো হয় না। তো আমি ভাইরাল একটা রেসিপি সবসময় দেখি জন্মাষ্টমী আসলেই, যে ঘি দিয়ে মাখন তুলছে। তো আমি এখানে সেম ভাবে বরফের সাথে ঘি ভালোভাবে উইস্ক করে তারপর মাখন বের করে নিলাম, এর সাথে মিশ্রি মিশিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে সবাই মিলে ফল টল বেড়ে নিচ্ছিলাম ঠাকুরের ভোগের জন্য। ছোট মামি এখানে লেবু শরবত বানাচ্ছিল, তো লেবু শরবতটা বানিয়ে তারপর ভোগের গ্লাসেই বেড়ে নিল। এরপর আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। আমি ডেকোরেশন একদমই ভালো পারি না, কিন্তু যতটুকু পেরেছি আর কি। কেকের ক্রিমটা আসলে পাইপিং করা খুবই কষ্ট হয়েছে। নর্মালি এসব অন্য ধরনের ক্রিম পাইপিং করা একটু বেশি কষ্টের হয়ে থাকে। তো যাই হোক, আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি। আশা করছি গোপালের পছন্দ হয়েছে। তারপর এখানে মা ভোগ নিবেদন করে নিল এবং দিদা তাদের ঘরে ভোগ নিবেদন করে নিল। তারপর ভোগ নিবেদন শেষে এখানে আমরা 3 বোন মিলে কেক কাট করে নিলাম। কেক কাট করে ভোগ নিবেদন সরিয়ে তারপর গোপাল ঠাকুরকে নিদ্রায় দিয়ে এসে এখানে চরণামৃত নিয়ে নিলাম। তারপর এখানে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেয়ে নিলাম। লেবু শরবতটা খাওয়ার পর আসলে আর কোনো জায়গাই থাকে না পেটে, তাও আমি এখানে তরকারি দিয়ে একটা লুচি খেয়ে নিয়েছিলাম। আর সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়ি। তারপর সকালে উঠে যাই, কারণ সেদিন আমার আবার একটু দেরিতে ভার্সিটিতে যেতে হবে, কারণ ক্লাস একটু দেরি থেকে। তো এর জন্য আমি সকালে উঠেই এখানে স্নান করে এসেই আমি এখানে মিষ্টান্ন এবং খিচুড়িটা প্রথমে বসিয়ে দিই রান্না হওয়ার জন্য। তো এগুলো রান্না হওয়া শেষে আস্তে আস্তে ভাজাভুজিগুলো রান্না করে ফেলি। আর সেখানে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, তো আমার ভোগের জন্য রান্না করা প্রায় 7টার দিকেই শেষ হয়ে গিয়েছিল। আর অনেকেই বলে যে আমি কেন ভোগ রান্না করি, আমার মা কেন রান্না করে না। আসলে মায়ের গুরুদেব না করে দিয়েছেন, কারণ ওনার মতে ঠাকুরের ভোগ একমাত্র ব্রাহ্মণ পরিবার থেকেই ঠাকুরকর্তা তারা রান্না করে তারপর ভোগ দিতে পারবেন। এর জন্য আমার মাকে না করে দিয়েছেন, যেহেতু মা গুরুর আদেশ মেনে ভোগের জন্য রান্না করেন না এবং ভোগও দেন না। তো আমি এখানে করি, কারণ আমার এবং মার কখনোই মন মানে না যে ঠাকুরকে না দিয়ে আমরা পালন করে ফেলবো। এর জন্য যখনই ভোগ লাগানো হয় তখন আমি রান্না করি এবং আমি ভোগ নিবেদন করি। আর মা আমাকে দূর থেকে বলে দেয় যে এভাবে এভাবে করতে হবে রান্নাটা। যাই হোক, রান্না টান্না শেষে আমি ভোগ বেড়ে তারপর ঠাকুরের কাছে নিবেদন করি। এরপর আমি পারনা শেষ করে ভার্সিটি চলে যাই, কারণ সেদিন অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস ছিল, মিস দেওয়া যেত না। আর সেদিন আমার মা আবার মনসা পূজার ব্রত করেছিলেন। তো আমি এবার মনসা মায়ের পুজোতে থাকতে পারিনি, কারণ আমার বাসায় আসতে আসতে একদম সন্ধ্যার বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।